খামেনির পর ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত। চলছে পাল্টাপাল্টি হামলা। নিহত ৩ মার্কিন সেনার মৃত্যু। যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে জানালেন ট্রাম্প। তেহরান থেকে ওয়াশিংটন, খামেনির মৃত্যুতে উত্তাল বিশ্ব রাজনীতি। হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের সব নীতির লঙ্ঘন বলছে রাশিয়া, চীন। আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত, কুয়েতে আহত ৪। মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধ সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যগামী অসংখ্য ফ্লাইট স্থগিত। তবে ধীরে ধীরে জট খুলছে। দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া বিমানের সব ফ্লাইট চালু। যুদ্ধ ১০ থেকে ১৫ দিনের বেশি স্থায়ী হলে চরম জ্বালানি সংকটে পড়বে বাংলাদেশ। একই সাথে বহুগুণ বাড়বে আর্থিক চাপ। বাস্তবসম্মত আর কার্যকর সিদ্ধান্ত না নিতে পারলে অবনতি হতে পারে ইরানের পরিস্থিতি। ভুল পদক্ষেপে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাংলাদেশিদের নিরাপদে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি। সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী হলেও দেশের বাজারে তার প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। রবিবার সপ্তাহের শুরুর দিনে সকালে সচিবালয়ে নিজ দপ্তরে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে, যেখানে ইরানের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা ও যুদ্ধের প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা হয়। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন এখানে আমরা সহায়তা দিচ্ছি। এদিকে ইরান ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে ফ্লাইট বাতিল হওয়া, আটকে পড়ারা যেন ভিসা নিয়ে সংকটে না পড়ে সেজন্য তাদের সহযোগিতা চাওয়া হয়। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। গতকালকে প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ফরেন মিনিস্ট্রিকে এটার সাথে কানেক্ট করে জয়েন্টলি কাজ করে। প্রথম হচ্ছে আমাদের দেশের নাগরিক যারা এই অ্যাফেক্টেড দেশগুলোতে আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য সহযোগিতা করা। মধ্যপ্রাচ্যের সমস্যা কূটনৈতিক তৎপরতা ও আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে থমকে গিয়েছে আকাশপথ। একের পর এক দেশ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় তৈরি হয়েছে নজিরবিহীন স্থবিরতা। গেল 2 দিনে দেশের প্রায় ৭৪টি ফ্লাইট বন্ধ ঘোষণা হওয়াতে বিপাকে পড়েছে বিদেশগামী যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এয়ারপোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। আমরা জেনেছি কিছু ফ্লাইট তো চালু হয়েছে। আপনি এখন আমাদের জানাবেন সেখানকার সার্বিক কি পরিস্থিতি হয়েছে এবং যাত্রীরা কি বলছেন এ বিষয়ে। সঞ্জিতা, যেমনটি বলছিলেন আপনি, আমি এই মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্টে এবং সবকিছু মিলে যদি বলি সার্বিক অবস্থা, বিশেষ করে গেল 2 দিনে যে পরিমাণে ৭৪টি ফ্লাইট বন্ধ থাকাতে যাত্রীদের মধ্যে যেই অস্থিরতা কিংবা যেই সংকট তৈরি হয়েছিল তা কিন্তু আসলে কমতে শুরু করেছে। যদি স্থির চিত্র আমি দেখাই, ঠিক আমার পেছনে যারা বসে আছে তারা প্রত্যেকেই কিন্তু সৌদি আরব কিংবা জেদ্দা এই দেশগুলোতে তারা যাবেন এবং সবকিছু মিলিয়ে তারা তাদের যাদের 1 তারিখে ফ্লাইট ছিল কিংবা 1 তারিখ রাতে ফ্লাইট ছিল তারা যেতে পারেনি, তাদের ফ্লাইটগুলো কিন্তু আসলে চালু হয়ে গিয়েছে এবং তারা অপেক্ষা করছে তাদের যে ফ্লাইটের যখন নির্ধারিত সময় দিয়েছে সেই সময়ের মধ্যে তারা যাবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোত্থেকে এসেছেন? আমার দেশের বাড়ি হলো অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, থানা আর কি। কোন দেশে যাবেন? দাম্মাম যাওয়ার জন্য। দাম্মাম গতকালকে আমরা ফ্লাইট ছিল, কিন্তু ওই যুদ্ধের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আর কি। তার জন্য হোটেলে ছিলাম,
যাইতে পারলাম না। তে জানি না, অনেক কষ্ট হইতো। কালকে ছিল যে যাইতে পারতাম, অনেক মনে আনন্দ থাকতো, কারণ এখন যাইতে পারলাম না, ফ্লাইট ক্যান্সেল। এখন সর্বশেষ কত হইলো, আজকে কয়টার দিকে ফ্লাইট? আজকে যদি হয়তো কথা ছিল 9টার দিকে, কিন্তু এখনো হয় নাই। তবে ইনশাল্লাহ আজকে হবে আর কি। হ্যাঁ, তবে আশাবাদী আজকে হবে আর কি। যদি যাইতে পারি তখন সবাই জানবে যে গেছি, বা নিজেও আনন্দ পাইলাম, না তো অনেক কষ্ট মনে থাকবে, কারণ অনেক আশা। একদিন ফ্লাইট বিপর্যয় হয়েছে। জি, একদিন হয়েছে। সঞ্জিদা, কথা বলছিলাম বিদেশগামী যারা ছিলেন তাদের মধ্যে আমি একটু আমার এই পাশের চিত্রটি দেখাবো, বিশেষ করে 1 নম্বর গেট, 2 নম্বর গেট ইতিমধ্যে কিন্তু যেখানে গতকাল স্থবির হয়েছিল, এবং আজকে দেখা যাচ্ছে যে পরিস্থিতি অনেকটাই কিন্তু আসলে আস্তে আস্তে সংকটগুলো কাটতে শুরু করেছে, এবং যাদের সৌদি আরব, দাম্মাম, জেদ্দা এই সকল রুটে যে ফ্লাইটগুলো ছিল সেগুলো চালু হওয়াতে বাংলাদেশের অধিকাংশ মানুষই মধ্যপ্রাচ্যগামী ছিলেন গত দুদিনে। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় যে হয়তোবা শীঘ্রই কিছু সময়ের মধ্যে, 2-1 দিনের মধ্যে হয়তোবা সবগুলো ফ্লাইট চালু হয়ে যাবে, এবং এই যে সংকটটি তৈরি হয়েছিল গত দুদিনে, সেই সংকট কিন্তু আসলে আর থাকবে না বলে প্রত্যাশা করছেন বিদেশগামী যাত্রীরা। সঞ্জিতা জানাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে। সর্বশেষ হাসিব, ধন্যবাদ আপনাকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান শনাক্ত করেছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA, আর সেই তথ্যের ভিত্তিতে বোমা হামলা চালায় ইসরায়েল। এতেই নিহত হন খামেনি সহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা। ইরানে হামলার জন্য তদবির করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এজন্য একাধিকবার ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA কয়েক মাস ধরেই নজরদারিতে রেখেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। সর্বশেষ তারা জানতে পারে শনিবার সকালে তেহরানের একটি সরকারি কম্পাউন্ডে শীর্ষ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন খামেনি। এ তথ্য পাওয়ার পরই হামলার সিদ্ধান্ত নেয় ইসরায়েল। এদিকে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরব ও ইসরায়েলের পরোক্ষ ইন্ধনেই ইরানে হামলার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী গত 1 মাসে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে ট্রাম্পকে ইরানের সামরিক হামলার গুরুত্বের কথা জানান সৌদি যুবরাজ। ইসরায়েলের পরিকল্পিত অভিযানে স্থানীয় সময় সকাল 6টায় যুদ্ধবিমান উড্ডয়ন করে। 2 ঘন্টা পর তেহরানের স্থানীয় সময় সকাল 9:40-এর দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানে সরকারি কম্পাউন্ডে। লক্ষ্যবস্তু ছিল প্রেসিডেন্সি অফিস, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং সর্বোচ্চ নেতার কার্যালয় সংলগ্ন ভবন। ইসরায়েলি সূত্র জানায় বৈঠকে উপস্থিত ছিলেন IRGC প্রধান মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে এবং সামরিক পরিষদের প্রধান আলী শামখানি সহ আরও অনেকে। গত জুনে এ ধরনের পরিকল্পনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় অবস্থান করছেন। শনিবারের হামলাতেও একই গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু সামরিক নয়, বরং কৌশলগত ও রাজনৈতিক বার্তাও বহন করছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। হামলার পর ইরানের প্রতিক্রিয়া কী হবে সেদিকেই নজর এখন বিশ্বের। জয় রায়, DBC নিউজ ডেস্ক। ইরানের উপর শনিবারের হামলার পর বদলে গেছে বিশ্ব রাজনীতি। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য সময় যত গড়াচ্ছে শঙ্কার মধ্যে ফেলছে গোটা দুনিয়াকে। ঠিক সে মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে এই অভিযান চলতে পারে 4 সপ্তাহ। একই সাথে ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনা হতে পারে বলেও জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন, কূটনীতিতে বিশ্বাসী ইরান তেহরানের ওপর হামলার মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানকে প্রতিরোধ করতে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর বদলে গেছে দুনিয়ার চিত্র। শনিবার থেকে এখনও চলছে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে ইরান হারিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। হামলায় মৃত্যু হয়েছে খামেনির কন্যাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যেরও। এই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। এমন কাণ্ডে বিজয়ের হাসি ছড়িয়ে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, অব্যাহত থাকতে পারে 4 সপ্তাহ পর্যন্ত। Over the past 36 hours,
এই মুহূর্তে পূর্ণ শক্তিতে যুদ্ধ অভিযান চলছে এবং আমাদের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তা চলবে। আমাদের লক্ষ্য অত্যন্ত দৃঢ়। দেশ ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, নতুন নেতাদের সঙ্গে আরও আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে তা দ্রুতই সম্ভব হবে কিনা সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সংকট সমাধানে আলোচনায় বিশ্বাসী ইরান। এটি দ্বিতীয়বার যখন আমরা আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি এবং তারা আলোচনার মাঝপথেই আমাদের উপর হামলা চালিয়েছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত এনেছে আলোচনার টেবিলে। এই যুদ্ধে কারো বিজয় নেই। যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। অন্যদিকে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য ওয়াশিংটনকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য নিশ্চিত করেন। নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যেন অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে না পারে সেজন্য আমরা সেই অনুরোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সব মিলিয়ে পরিস্থিতি এখনো উত্তপ্ত, যার প্রভাব পড়ছে সমগ্র বিশ্বে। একদিকে যেমন চলছে সামরিক অভিযান, অন্যদিকে আলোচনার সম্ভাবনাও বন্ধ হয়নি পুরোপুরি। তবে ভাবার বিষয়, সংঘাত আরও রক্তক্ষয়ী হবে নাকি কূটনৈতিক সমাধানের পথেই ফিরবে দুই পক্ষ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান অস্থিরতা 10 থেকে 15 দিনের বেশি স্থায়ী হলে চরম জ্বালানি সংকটে পড়বে বাংলাদেশ। একই সাথে বহুগুণ বাড়বে আর্থিক চাপ। এছাড়া জ্বালানি সহ সব নিত্যপণ্যের দাম হবে ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে লাগাম টানতে হবে বাজার সিন্ডিকেটের। টেকসই সমাধানের জন্য মজুদ সক্ষমতা বাড়ানো, আমদানি নির্ভরতা কমানো এবং বিকল্প জ্বালানি ব্যবস্থার পরামর্শ বিশ্লেষকদের। দেশের জ্বালানি চাহিদার 65 থেকে 70% আমদানি নির্ভর। এর বেশিরভাগ অপরিশোধিত জ্বালানি তেল, এলএনজি এবং এলপিজি। এর বড় অংশ আমদানি হয় মধ্যপ্রাচ্য, কাতার, সৌদি আরব, ওমান থেকে। বছরের পর বছর চরম জ্বালানি সংকটের দেশ। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে জ্বালানি পরিবহন বন্ধ হয়ে যাবার শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সেরকম হলে আরও প্রকট হতে পারে দেশের জ্বালানি এবং আর্থিক খাত, এমন অভিমত বিশেষজ্ঞদের। আমরা কিন্তু কিছুদিন আগে লক্ষ্য করেছি যে সাপ্লাই ডিসরাপশন কিভাবে হতে পারে। সেটা এলপিজির ক্ষেত্রে হয়েছে। এমন আমদানি নির্ভর দেশ হয়ে গেছি এবং আমাদের ডিমান্ডটা এত বেড়ে গেছে যে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের সমস্যা দেখা দিবে এবং তাই হচ্ছে। জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হলে, বন্ধ না হলেও জাহাজ ভাড়া বেড়ে যাবে। জ্বালানি তেলের দাম, কয়লার দাম, এলপিজির দাম, গ্যাসের দাম সবই বেড়ে যাবে। তো বেড়ে গেলে আমরা সেই বাড়তি পয়সা কোত্থেকে দেব? টেকসই সমাধানের জন্য মজুদ সক্ষমতা বাড়ানো এবং বিকল্প জ্বালানি ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন তারা। যে কোনো জিনিস আমরা যেটা সাপ্লাই দিব মার্কেটে, সেটার যথেষ্ট মজুদ দেশে রেখে কাজ করতে হয়। এইটাই নিয়ম। আমরা এতদিন পর্যন্ত যেভাবে এসে চলেছি সেটা চিন্তা করলে চলবে না, কারণ আমরা এখন আমদানি নির্ভর দেশ হয়ে গেছি। এ যাবৎ দেখেছি যে এই সমস্ত জ্বালানি তেল বা বলেন বিদ্যুৎ, এ সমস্ত দাম বাড়লে সরকারের আয় বাড়ে। সরকার ব্যবসায়ীদের মতো হয়ে গেছে, অসাধু ব্যবসায়ীদের মতো। সরকারের এখন এই অবস্থায় সরকারের সেই চরিত্রের পরিবর্তন আনতে হবে। একই সাথে জ্বালানি খাতে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানোর পরামর্শ তাদের। এখানকার বাজার ওই অজুহাতে কিভাবে বাড়ানো হয়, আমরা সবাই, সরকার থেকে সবাই, রাষ্ট্র কার্যকর হয়ে যাবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। 1.5 বছর পর বিভাগীয় প্রশাসকের পরিবর্তে রাজনৈতিক প্রশাসক পেল খুলনা সিটি কর্পোরেশন। তাতে উন্নয়ন কাজে গতি ফেরার আশা নগরীর বাসিন্দাদের। কেসিসিকে দুর্নীতিমুক্ত করে প্রধানমন্ত্রীর স্বপ্নের গ্রিন অ্যান্ড ক্লিন সিটি গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন কেসিসির নতুন প্রশাসক। তবে নির্বাচন ছাড়া সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগকে ভালো চোখে দেখছে না বিরোধী দল। খুলনা সিটি কর্পোরেশনের প্রায় 15 লাখ মানুষের সেবায় একজন মেয়র, 31 জন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের 10 জন নারী কাউন্সিলর দায়িত্বে ছিলেন। 2024 আগস্টে সরকার পতন হলে তাদের অব্যাহতি দেওয়া হয়। বিভাগীয় কমিশনারকে প্রশাসক করে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার।
কিন্তু সেবার বিপরীতে বাড়ে জটিলতা, কেসিসের উন্নয়নের নামে স্থবিরতা। সর্বদলীয়ভাবে সার্বজনীনভাবে যদি এই জনপ্রতিনিধিদেরকে দিয়ে প্রশাসকের কাজ করা যেত, তাহলে আমার মনে হয় জনগণ আমরা যে দলীয়করণের বেড়াজল থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়। কেসিসের দায়িত্ব আসে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর উপর। নগরবাসীর আশা এবার অন্তত সেবা পাওয়া সহজ হবে। নগরবাসীর যে প্রাথমিক যে সেবাগুলো, এই সেবাগুলো থেকে অনেকভাবে বঞ্চিত, বিশেষ করে নাগরিকত্ব, জন্মমৃত্যু সার্টিফিকেট, তারপর রাস্তাঘাট উন্নয়নে। তবে নবনিযুক্ত প্রশাসকের প্রতি জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা আস্থা রাখলেও বিরোধী দলের আছে ভিন্ন মত। এই শহরের সাথে সিটি কর্পোরেশনের কার্যক্রমের সম্পৃক্ততা আছে এবং সিটি কর্পোরেশনকে নিয়েই, স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে নিয়েই হচ্ছে মূলত একজন এখানে সংসদ সদস্য হিসাবে আমাদের কার্যক্রম। ফুটপাত সমস্যাটা খুব প্রকট সমস্যা, রাস্তা বর্ধিতকরণ দরকার। আমরা সবসময় বলি রাস্তা সংস্কার দরকার, কিন্তু খুলনা জনসংখ্যা বাড়তেছে, গাড়ি বাড়তেছে, কিন্তু রাস্তা কিন্তু বড় হচ্ছে না। শুধু সংস্কার করে কিন্তু সম্ভব না। দলীয় রাজনৈতিক ব্যক্তিকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে, এর ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। এটা হওয়া উচিত ছিল নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষার লক্ষ্যে। তবে দায়িত্ব পেয়ে খুলনার উন্নয়নে আশার আলো জ্বালাতে চান কেসিসের নতুন প্রশাসক। এটি পরিচ্ছন্ন সবুজ শহর, পরিকল্পিত পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা, চাঁদাহীন, মাদকহীন, মশকহীন, নিরাপদ খুলনা গড়াই থাকবে আমাদের লক্ষ্য। নগরবাসীর প্রত্যাশা পূরণে নতুন প্রশাসক কাজ করবেন, এমন আশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। উৎপাদনে দেশের দ্বিতীয় অবস্থানে থাকা ফরিদপুর জেলা। জেলার সব উপজেলাতেই কম বেশি পেঁয়াজের বীজ আবাদ হয়েছে। চলতি মৌসুমে পেঁয়াজের বীজ চাষ করে সফলতার মুখ দেখছে জেলার চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা তাদের। কৃষি অধিদপ্তরও জানিয়েছে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পেঁয়াজ বীজের আবাদ। ফরিদপুর জেলার পেঁয়াজের মাঠগুলো এখন সাদা ফুলের চাদরে মোড়ানো। মাঠ বিস্তৃত, চাষ হচ্ছে 3 ধরনের পেঁয়াজের, আগাম, হালি ও পেঁয়াজ বীজের। জেলার অম্বিকাপুর এলাকার শাহিদা বেগম 2 কাঠা জমি নিয়ে ব্যবসা শুরু করলেও এখন 90 একর জমিতে পেঁয়াজের বীজের আবাদ করছেন। তৈরি করছেন খান বীজ নামের প্রতিষ্ঠান, যা দেশের মধ্যে অন্যতম বীজের প্রতিষ্ঠান। তার সাথে কাজ করে স্বাবলম্বী অন্তত 200 কর্মী। খান কোম্পানিতে প্রায় 100 পরিবার এখান থেকে জীবিকা নির্ভর করে এবং এই খান বীজের গুণগত মান খুবই ভালো। কৃষকদের গতবারে যে বীজ নিয়েছেন, মাঠের পরিস্থিতি আমাদের বর্তমানে খুবই ভালো পর্যায়ে আছে। আমাদের কৃষকরা যেটা উপকৃত হবে, যেটাই ফলন বেশি পাবে, সেটাই তারা চাচ্ছে। আমরাও সেটা করার জন্য আগ্রহী এবং আমরা সেটাই করছি। আলহামদুলিল্লাহ, আমরা এই বীজ থেকে, পেঁয়াজ থেকে দেশের সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছি। শাহিদা বেগমের মতো অনেকেই এখন পেঁয়াজ বীজের আবাদে আগ্রহী। আবহাওয়া অনুকূলে থাকায় লাভবান হওয়ার কথা জানায় তারা। যখন শুরু হয় লাগান থেকে হাতান টাতান সম্পূর্ণ কাজ আমরা করি। কাজ হওয়ার পর সিজন শেষ হয়ে গেলে তাতে আমরা মোটামুটি যে বেতন পাই তাতে আল্লাহ দিলে ভালোই চলি। 10-12 বছর যাবৎ ধানা ক্ষেতের পরই আল্লাহ বাঁচায় রাখছে। এবারও আমি চাষ করছি 80%। এভাবে মিলেই টিলেই মোটামুটি আল্লাহ পাক ভালোই রাখছে। এবার আলহামদুলিল্লাহ আমাদের বীজের ফলাফল খুবই ভালো। আবহাওয়া এবার ভালো আছে আলহামদুলিল্লাহ। আবহাওয়া যদি ভালো থাকে ইনশাআল্লাহ আমরা এবার অনেক ভালো ফলন পাবো। ফরিদপুর কৃষি অধিদপ্তরও পেঁয়াজের বীজ আবাদে চাষিদের সব ধরনের সহযোগিতা করছে। অনেক জায়গায় দেখা যায় যে কৃষকদের যে হ্যান্ড পলিনেশন করা যায়, তাহলে দেখা যায় যে বীজের কোয়ালিটি ভালো হয় এবং বীজের গুণগত মান ভালো হয়। এই বিষয়ে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। পাশাপাশি পেঁয়াজের বীজ উৎপাদনের যে ম্যানেজমেন্ট, বিশেষ করে রোগবালাই বা পোকামাকড় দমনের জন্য যে করণীয়, সে বিষয়গুলো নিয়ে তাদেরকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি অধিদপ্তরের লক্ষ্যমাত্রা ছিল 1854 হেক্টর, আবাদ হয়েছে তারও বেশি জমিতে, যা থেকে 1100 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।